তো এটাই হতেছে সেই জায়গা। এই জায়গাটা বলার কিছু নাই। আমি যখন এই জায়গাটায় আসছি মানে আমি সত্যি অবাক হয়ে গেছি যে মনে হচ্ছে যেন টাইম মেশিনে আমি আজ থেকে 1200-1300 বছর আগে সেই সপ্তম অষ্টম খ্রিস্টাব্দে চলে গেছি। এমন একটা জায়গায় আজকে এসেছি, এই জায়গাটা বাংলাদেশের ইতিহাসের সাথে বলা যায় যে এপিটুপিটভাবে জড়িয়ে আছে। তো বাংলাদেশের ইতিহাসের সাথে এই জায়গাটা খুবই গুরুত্ব বহন করে। জায়গাটা কোথায় এবং কিভাবে আসবেন, আর এই জায়গাটা সম্বন্ধে ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইতিহাস সম্বন্ধে। আর সেই সাথে আমি আজকের এই ভিডিওতে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কেন এই জায়গাটা আসলে এত গুরুত্ব বহন করে। সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলেন আগে আমরা সব কিছু জানি। তো আমি এখন আছি হচ্ছে সাভারের মজিদপুর এলাকায়, একটা পুরাকীর্তি বলতে পারেন, কিংবা আগেকার রাজাদের যেই ধ্বংসস্তূপ বাড়ি এইখানে আছি। এটাই হচ্ছে সেই জায়গা। আগে চলেন আমরা একটু ওপরে যাই, এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। আগে চলেন, তো সিঁড়িগুলা একটু দেখে দেখে উঠতে হবে। সিঁড়িগুলা একটু ব্যবহার হয়েছে এখন, যেহেতু এখানে মানুষজন আসা যাওয়া করে, এই কারণে সিঁড়িগুলো আসলে অনেকটা ক্ষয়ে গেছে আর কি ব্যবহারের কারণে। আমি মোটামুটি এটার একদম উপরে চলে আসছি, একদম হাইস্ট লেভেলে। তো এটাই হতেছে গিয়ে একদম ওপরের জায়গা। এই সিঁড়ি দিয়ে আমি উঠে আসলাম। তো এইটাই হতেছে সেই জায়গা। এই জায়গাটা সাভার মজিদপুর এলাকায় অবস্থিত। তো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি, ভিডিও শুরুতেই বলছি যে সাভারের মজিদপুর এলাকায় একটা পুরাতন রাজবাড়ি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ আর কি। এখানে রাজা হরিশ্চন্দ্রের রাজত্বকালের সময় তার প্রাসাদ ছিল এখানে। তো জনশ্রুতি আছে, কিংবা বলা যায় যে ইতিহাসবিদ যারা আছেন তারা বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা করে, তারপর প্রত্নতাত্ত্বিক যারা আছেন তারা বিভিন্ন ধরনের খনন কাজ করে এখান থেকে যেসব প্রত্নতাত্ত্বিক বিষয় জিনিসগুলো পাওয়া গেছে, তো এখান থেকে তারা এতটুকু শিওর হতে পারছে, কিংবা এতটুকু বলা যায় যে মানে তারা নিশ্চিত হয়েছে যে রাজা হরিশ্চন্দ্র ছিলেন পাল বংশের একজন রাজা। তো উনি এইখানে আসেন, কিংবা ওনার যে রাজত্বকাল কিংবা রাজত্ব উনি এইখানে শুরু করেন। তো তখন এই জায়গাটা ছিল হচ্ছে সম্ভার এলাকা। তো এই সম্ভার এলাকা থেকে কিন্তু সাভারের নামের উৎপত্তি হয়। আর এটা ছিল হচ্ছে বংশী নদীর পাড়ে, এখন বর্তমান সময়ে বংশী নদী। তো এই বংশী নদীর পাড়েই এই রাজা হরিশ্চন্দ্র উনি ওনার রাজত্বটা শুরু করেন। আর এটাই ছিল ওনার মেন যেই প্রাসাদ, সেই প্রাসাদ। আর এখান থেকেই উনি ওনার যে রাজত্ব, সেই রাজত্বের যেই মানে রাজ্যভার কিংবা রাজকার্য সেগুলো পরিচালনা করতেন। তো ইতিহাসবিদদের মতে এবং প্রত্নতাত্ত্বিক যারা মানে খনন কাজ করছে কিংবা প্রত্নতাত্ত্বিক যারা আছেন, তারা বিভিন্ন জিনিস যেরকম বললাম যে এগুলো পর্যালোচনা করে তারা নির্ধারণ করতে পারছে যে এই রাজা হরিশ্চন্দ্র উনি যেহেতু পাল বংশের ছিল, তো এই হরিশ্চন্দ্র এই সপ্তম কি অষ্টম খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে, অর্থাৎ এখন 2026 সাল, সপ্তম কি অষ্টম খ্রিস্টাব্দে উনি ওনার এই রাজত্ব এইখানে প্রতিষ্ঠা করেন, এবং তখন থেকে এই এলাকায় উনি রাজত্ব করেন। তো সাভারের যেই পুরাতন যেসব নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোর মধ্যে এই রাজা হরিশ্চন্দ্রের যেই ভিটি বলেন কিংবা বাড়ি বলেন কিংবা প্রাসাদ বলেন, এটা খুবই পুরাতন একটা ঐতিহ্য, এবং বলা যায় যে ইতিহাসের সাথে এটা মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সাথে। তো এখন আমি আপনাদেরকে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে নিয়ে আসছি, এবং এই প্রাসাদটা ঘুরে ঘুরে দেখাবো, এবং সেই সাথে আপনাদেরকে রাজা হরিশ্চন্দ্র সম্বন্ধে ছোট্ট একটু ধারণা দিলাম। চাইলে আপনারা আরও যদি বিস্তারিত রাজা হরিশ্চন্দ্রের সম্বন্ধে জানতে চান, তাহলে ইতিহাস ঘাটাঘাটি করলেই আপনারা জানতে পারবেন। তো চলেন আগে আমরা জায়গাটা পুরোপুরি ঘুরে দেখি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছি যে আমি এখন রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদের একদম ওপরে আছি, অর্থাৎ এটা একসময় হয়তো ছাদ ছিল। ধীরে ধীরে কালের বিবর্তনে কিংবা সময়ের যেই
পরিক্রমায় এই রাজপ্রাসাদটা মাটিতে ডেবে গিয়েছে। এবং এখানে আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা আমি আমার ভিডিও শেষের দিকে বলবো। রাজা হরিশ্চন্দ্র সম্বন্ধে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি এই জিনিসটা জানার পরে আমার কাছে খুবই মানে বলা যায় যে অবাক লাগছে, কিংবা আমিও খুব একটু অবাক হয়েছি। তো সেটা বলবো পরে। তো এইটা হচ্ছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রাজার মূল প্রাসাদ। তো এইখানে 4টা সিঁড়ি দেখা যায়, 4 কোণায় 4টা সিঁড়ি আছে। এটা স্কোয়ারের মতন, একদম পুরো 4 কোণা। যদি ওপর থেকে দেখা যেত তাহলে সবচাইতে ভালো হতো। আমি আপনাদেরকে সিঁড়িগুলোও দেখাই। তো প্রথম দিকে আমি যখন এই প্রাসাদটার মেন প্রাসাদ বলতেছি, যে এখানে যখন উঠে আসছি, এই সিঁড়িটা দিয়ে উঠে আসছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আরও 4টা সিঁড়ি আছে। আমি আপনাদেরকে 4টা সিঁড়ি দেখাচ্ছি। আমি একটু নেমে আসলাম, নেমে এসে আপনাদেরকে দেখাবো। তো দেখেন ভিউয়ার্স, যে এক সময়ে আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে তখনকার যেই শৈল্পিকতা কিংবা যেই মানে শৈল্পিক যে একটা ছোঁয়া, তাদের প্রত্যেকটা কাজেই কিন্তু দেখা যায়। তো এই যে দেখেন এখানে আরেকটা সিঁড়ি, অর্থাৎ 4 দিকে মানে 4টা যেই সাইড আছে, 4 সাইডে 4টা সিঁড়ি আছে। এই জিনিসটা ওই সময়ের যেই সৃষ্টি কিংবা ওই সময়ের যে শৈল্পিকতা, এটার কিছুটা নিদর্শন বহন করে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নেমে যায়। তো এটা হচ্ছে 2 নম্বর সিঁড়ি, আর একটা সিঁড়ি আছে। তো পেছনের দিকেও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখব। তো ভিডিওর সাথে থাকেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে পেছনের দিকের সিঁড়ি। তো এই সিঁড়িটা দিয়ে সম্ভবত, আমার যতদূর সম্ভব ধারণা, এইখানে আরও অনেক বিষয় ছিল যেগুলো হয়তো এখন মানে বলা যায় যে এটা উদ্ঘাটন হয় নাই, কিংবা সম্পূর্ণরূপে উদ্ঘাটন হয়, কিছুটা উদ্ঘাটন হয়েছে। তো এটা হচ্ছে পেছনের সিঁড়ি সম্ভবত। তো এই সাইডে আরও অনেক কিছু আছে, আমরা ওইখানেও যাব। এটা মানে আপনার বলা যায় বৌদ্ধ বিহারের মতন দেখা যায়। তো এটা সম্বন্ধেও আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, তো এটা আমি ধারণা করতেছি যে এটা সম্ভবত এই প্রাসাদের পেছনের দিক ছিল। তো দেখতে পাচ্ছেন এই গেল 3 নম্বর সিঁড়ি। 4 নম্বর সিঁড়ি হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন ভিউয়ার্স, যে এখানে যে দেয়ালের যে ইটগুলো গাঁথনি দেওয়া হয়েছে, এত সুন্দর করে গাঁথনিগুলো দেওয়া হয়েছে যে আসলে এখনকার সময়ের যেই বলা যায় যে মিস্ত্রি বলি, কিংবা যেই শৈল্পিক যে কাজগুলো, এদের দ্বারা কখনো এইসব ধরনের কাজ সম্ভব না, কখনোই সম্ভব না। দেখেন এটা হচ্ছে আপনার মূল যেই ছাদ বলবো আর কি। এটা যেহেতু প্রাসাদটা ধ্বংস হয়ে গেছে, তো এটা ছাদ ছিল সম্ভবত, মেন যে ভবনটা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা সিঁড়ি। তো এর প্রাসাদটার চারপাশে 4টা সিঁড়ি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, তো এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে আস্তে আস্তে ওঠানামা করা হতো এক সময়। তো আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে আরও আগেই বলতেছি, যে এখানে একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ইটগুলো দেখেন, এগুলো কিন্তু আজ থেকে প্রায় 1200-1300 বছর আগের ইট। প্রত্যেকটা ইটের গাঁথুনি দেখেন, এত সুন্দর গাঁথুনি, মনে হবে যেন একটা ইটের সাথে আরেকটা ইট মানে একদম জুড়ে দেওয়া হয়েছে, আঠার মতন জুড়ে দেওয়া হয়েছে। অথচ এখনকার যে কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়, এই কাজগুলো কিন্তু এরকম হয় না। দেখেন প্রত্যেকটা ইটের মানে একটা ইটের থেকে আরেকটা ইটের যেই গ্যাপ, কিংবা মাঝখানের যেই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কত কম। তবে একটা জিনিস আমার কাছে এই জিনিসটা খুব অবাক লেগেছে, সেটি হচ্ছে যে এই ইটের যেই পুরুত্ব, দেখেন এই ইটের যে পুরুত্বগুলা, এই পুরুত্বটা এই ইটের সাথে মেলে না। এটা আমি যতটুক জানতে পেরেছি। তারপরে এখানে দেখেন আগেকার ইটে কিন্তু এরকম লেখা থাকতো না। তো এইটা মানে পুরোপুরি ধ্বংসস্তূপ একটা জায়গা, তো এই কারণে এখানে সংস্কারের কাজ করা হয়েছিল। তো পরবর্তীতে এই সংস্কারের কাজের জন্য এই ইটগুলো পরবর্তীতে বসানো হয়েছে। তো এটা হতে পারে, এটাও আসলে মানে আছে যে এখানে সংস্কার করা হয়েছিল। তো এই কারণে এই জায়গাগুলো ইট দিয়ে আবার নতুন করে করা হয়েছিল। তো দেখেন তখনকার সময়ের কাজ, মানে চুন সুরকি দিয়ে তারা যেই কনস্ট্রাকশনগুলো তৈরি করছে, হাজার হাজার বছর হয়ে গেছে, 1200-1300 বছর।
আজ থেকে প্রায় 1200-1300 বছর আগের এই সৃষ্টি এখনও পর্যন্ত কিভাবে রক্ষা হয়ে গেছে। তো এর শৈল্পিকতা আসলে বলে বোঝানো সম্ভব না। তো রাজা হরিশ্চন্দ্র সম্বন্ধে অনেক জনবহুল গল্প আছে, যেগুলা আপনারা ইতিহাস ঘাটলে সব কিছু জানতে পারবেন। দেখেন প্রত্যেকটা ইট, দেখেন প্রত্যেকটা ইট এবং সিঁড়িগুলার যে কারুকার্য, এগুলা কারুকার্য এখনকার সময়ের যেসব কনস্ট্রাকশনের যেই কাজ হয় এগুলোর সাথে কোনো কিছুই মিলবে না। দেখেন আমি যেরকম বলছিলাম, দেখেন ইটগুলো, প্রত্যেকটা ইট এত নান্দনিকভাবে গাঁথা হয়েছে। তো যেরকম আমি আপনাদেরকে ওই জায়গা থেকে দেখাইছিলাম যে এখানে একটা বৌদ্ধ বিহারের মতন আছে। তো যারা প্রত্নতাত্ত্বিক আছেন তারা যখন এটা খনন কাজ করার পরে এইখানে একটা বৌদ্ধ বিহারের মতন জায়গা উদ্ঘাটন হয়েছে আর কি। এটা খোঁড়াখুড়ি পরে বের হয়ে আসছে। তো এই জায়গাটা আমার যত সম্ভব ধারণা, এই জায়গাটা ছিল হচ্ছে গিয়ে বৌদ্ধদের তীর্থস্থান কিংবা বৌদ্ধ ধর্মাবলম্বী যখন ছিল ওই সময় ম্যাক্সিমাম সময় কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। আর রাজা হরিশ্চন্দ্রও কিন্তু বৌদ্ধ ধর্মেরই অনুসারী ছিলেন। তো এইখানে বৌদ্ধ ধর্ম যারা পালন করতেন তারা এই জায়গায় বিভিন্ন ধরনের মানে তাদের যে ধর্মীয় যে বিষয়গুলো সেগুলা আপনার তারা বিভিন্ন ধরনের ধর্ম বিষয় নিয়ে এখানে পড়াশোনা করতেন, কিংবা তাদের যেই এই বিভিন্ন যে ধর্মীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে এখানে স্টাডি করতেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বৌদ্ধ বিহারের মতন একদম হুবহু সেম বৌদ্ধ বিহারের মতনই দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এখান থেকে একদম ভাবে দেখাই। তো অনেকখানি করা হয়েছে। তো আপনাদের আরেকটা তথ্য দিয়ে আমি জানাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে রাজা হরিশ্চন্দ্রের যে প্রাসাদটা, এই প্রাসাদটা কিন্তু আগে এরকম ছিল না। এটা এখানের স্থানীয় যেই লোকজন ছিল তাদের কাছে রাজার ভিটি কিংবা রাজার ঢিবি এই নামে পরিচিত ছিল। পরবর্তীতে 1918 সালে এক প্রত্নতাত্ত্বিকবিদ উনি এই জায়গাটা খনন কাজ শুরু করার পরে বেশ কিছু নিদর্শন উনি এখান থেকে সংগ্রহ করেন। তার পরবর্তীতে 1990 সালে কিংবা 1991 সালে এই সময়ে আবার এখানে খনন কাজ করা হয় এবং পরবর্তীতে এই খনন কাজের পর এখান থেকে বেশ কিছু জিনিস আবিষ্কৃত হয়। স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণের মূর্তি, তারপরে রৌপ্যর মূর্তি, ব্রোঞ্জের মূর্তি, বিভিন্ন ধরনের নিদর্শন এখান থেকে সংগৃহীত হয়, যেগুলো এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত আছে। তো ভিউয়ার্স দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যেমন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছিল, কিছু কাজ সংস্কার করা হয়েছিল, যে কারণে এটা কিছুটা একটু সামঞ্জস্য দেখা যায়। তো এই জায়গাটা দেখেন, এখানের যেই এটা সম্ভবত মনে হয় দেয়াল ছিল, মেবি আমার যত সম্ভব ধারণা এটা রুম ছিল, এই সাইডে একটা রুম ছিল, এখান দিয়ে যারা এই রুমে থাকতো এরা আসা যাওয়া করতো, ঠিক আছে। তো এখানে এটা রুমের দেয়াল ছিল, মাঝের দেয়ালগুলো। তো কত মানে পুরুত্বটা দেখেন, বিশাল মোটা, এত মোটা দেয়াল এখনকার সময়ে কল্পনাই করা যায় না। তো এখানে কিন্তু আরেকটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাই। এটা দিয়ে কিন্তু ইটের গাঁথনি দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু ইটের গাঁথনি, এবং এখানে ইটের মাঝখানে ইট ভেঙে ভেঙে মাঝখানে বসানো হয়েছে। অর্থাৎ আগে যে আমাদের এখনকার সময় যেরকম ইট দিয়ে পুরোপুরি গাঁথনি দেওয়া হয়, তখন গাঁথনি আগে দেওয়ার পরে মাঝের যে জায়গাটা থাকতো সেই জায়গাটা এরকম ইট ভেঙে ভেঙে ঢালাইয়ের মতন দেওয়া হতো। তো একটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, তো এখানে দেখেন এই জায়গাটা আগের, অর্থাৎ মানে শুরুর দিকের, এবং পরবর্তীতে যখন সংস্কার করা হয়েছে তখন এই জায়গাগুলো সংস্কার করা হয়েছে। দেখেন তো এই জায়গার কাজ দুইটা কাজ কিন্তু মেলে না। এই কাজটাও কিন্তু অনেক আগেই করা হয়েছে, সম্ভবত মনে হয় প্রথম দিকে যখন খোঁড়াখুড়ি করা হয়েছিল তখন, কিংবা পরবর্তীতে যখন খোঁড়াখুড়ি করা হয়েছে তখন এই জায়গাগুলো হয়তো মানে খুব ক্ষতিগ্রস্ত ছিল, তখন এগুলো কিছুটা সংস্কার করে রক্ষা করা হয়েছে। তো দেখেন আগেকার কাজ, এখন পুরাতন যে সময়কার প্রাসাদ ছিল এটা, সেই কাজ আর এই কাজ কখনোই মেলে না। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে খনন কাজের সময় বেশ কিছু জিনিস
কিংবা পুরাকীর্তি যেগুলো আবিষ্কৃত হয়েছে, তো সেগুলো দেখেই প্রত্নতাত্ত্বিকবিদ কিংবা ইতিহাসবিদ এরা দুজনেই মানে যারা দুই ডিপার্টমেন্টের লোক ছিল, তারা প্রত্যেকেই শিওর হয়েছে যে এটা রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ ছিল এবং এটা পাল বংশেরই জায়গা ছিল। তারা এখান থেকেই আর কি তাদের রাজ্য পরিচালনা করত। তো আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলবো, সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র কিন্তু শুধু রাজাই ছিলেন না, ওনার আরেকটা গুণ ছিল, সেটা হচ্ছে উনি তান্ত্রিক ছিলেন। এই জিনিসটা শোনার পরে আমিও আসলে কিছুটা অবাক হয়েছি যে একজন তান্ত্রিক রাজা, আবার রাজাই তান্ত্রিক। তো বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগছে। তো তাই মানে আমি এই জায়গাটা দেখার আসলে লোভ সামলাতে পারিনি। তো তান্ত্রিক সম্বন্ধে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেই। তান্ত্রিক বলা হয় তাদেরকেই যারা বিভিন্ন ধরনের রিচুয়াল করে কিংবা জাদু টাদু করে, মন্ত্রতন্ত্র পড়ে। তো ওই সময়ের জাদু আর্চনা রাজা হরিশ্চন্দ্র করত। এটা জনশ্রুতি আছে, এটা আসলে 100% যেই সঠিক সেটাও বলা যাবে না। তো রাজা হরিশ্চন্দ্রের সময় এখানে উনি ওনার রাজ্য পরিচালনা করছে। তো শুরুতেই আপনাদেরকে বলছি যে রাজা হরিশ্চন্দ্র পাল বংশের ছিল এবং এই এলাকাটা সম্ভার নামে পরিচিত ছিল। তো সম্ভার থেকে কিন্তু সাভার এলাকার উৎপত্তি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডিবির মতো দেখা যাচ্ছে, এটা এখনও পর্যন্ত খোঁড়াখুড়ি হয়নি, এটা এখনও অনাবিষ্কৃত আছে। তাদের এখানে খোঁড়াখুড়ি করে পারে হয়তো আরও বাংলাদেশের ইতিহাসের সম্বন্ধে আরও অনেক কিছু জানা যাইত। তো একটা জিনিস ভিউয়ার্স দেখেন, আগেকার সময়ের যে সৃষ্টি, আজ থেকে প্রায় 1300-1400 বছর আগের সৃষ্টি ভাবা যায়। এই ইটটা আজ থেকে প্রায় 1200 বছর আগে মানে এখানে গাঁথনি দেওয়া হয়েছে কিংবা গাঁথা হয়েছে। এই যে রুমটা, আমি একটা রুমে আছি, এটা রুম মানে ধারণা করা হয়। তো এইখানে আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে একজন বৌদ্ধ ভিক্ষু কিংবা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী যে সে এখানে থাকতো, তার ধর্ম বিষয়ে বিভিন্ন ধরনের কাজ করত, ধর্ম বিষয়ে পড়াশোনা করত। ভাবতে গেলে ভিউয়ার্স মানে খুব অবাক লাগে। আসলে মানে বলার কিছু নাই। আমি যখন এই জায়গাটায় আসছি মানে আমি সত্যি অবাক হয়ে গেছি যে মনে হচ্ছে যেন টাইম মেশিনে আমি আজ থেকে 1200-1300 বছর আগে সেই সপ্তম অষ্টম খ্রিস্টাব্দে চলে গেছে। মানে আসলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এত সমৃদ্ধ, এটা ভাষায় প্রকাশ করার মতন না, এটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আমাদের কিছু মানে ভুলের কারণে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আসলে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এটা আসলে রক্ষণাবেক্ষণ করা দরকার। সরকারিভাবে যদিও এখানে মানে রক্ষণাবেক্ষণ করা হয়, তবে আমার যদিও মনে হয় আরও পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ দরকার আছে। তো এই যে রাজা হরিশ্চন্দ্র, উনি কিন্তু ইতিহাসে একজন বেশ বলা যায় প্রতাপশালী রাজা ছিলেন। আর ওনার সময়ের এই এলাকা কিন্তু খুব সমৃদ্ধ ছিল। আর সাভার এলাকার যারা শাসন করে গিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বেশ প্রতাপশালী ছিল এবং খুবই জ্ঞানী ছিল। যেগুলো আপনারা দেখেন এই যে শৈল্পিকতা, এই শৈল্পিকতা দেখলেই বোঝা যায় যে তাদের রুচিটা কেমন ছিল। আর রাজা হরিশ্চন্দ্র সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নাই। যেমন আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে উনি একাধারে রাজাও ছিলেন এবং সেই সাথে ওনার রাজ্য পরিচালনা করছেন এবং সেই সাথে উনি তান্ত্রিকের যেই সাধনা, সেই সাধনাও কিন্তু উনি করছেন। তাহলে বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন এই রাজা হরিশ্চন্দ্র। আজ 1000 বছর পরে তার এই প্রাসাদে এসে এক অন্যরকম অনুভূতি হচ্ছে যে নিজেকে আসলে গর্ববোধ করতেছি, যে গর্ব হচ্ছে নিজের মধ্যে যে আমি এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারতেছি। ইতিহাস আজকে আমার সামনে চোখ মেলে আছে। তো এইসব জিনিস দেখলে পারে আসলে মানে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায়। এত সুন্দর একটা জায়গা। দেখুন আমি আরেকটা খুব আশ্চর্যজনক জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে 2026 সাল। দেখেন এটার পাশে যে রাস্তাটা আছে,
এই রাস্তাটা কিন্তু অনেক উঁচা হয়েছে, কারণ আমাদের দেশ কিন্তু একটা বন্যাপ্রবণ দেশ। তো বন্যার পরে কিন্তু এই রাস্তাঘাটগুলো উন্নয়ন করা হয়, তো রাস্তাগুলো কিন্তু অনেক উঁচা করা হয়। তো সেইখান থেকে আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, তো চিন্তা করুন যে যখন এই প্রাসাদটা একদম পুরোপুরি মানে সম্পূর্ণ ছিল, তো আজ থেকে সেই বলা যায় যে 1200-1300 বছর আগের কথা একবার চিন্তা করেন। তখন যখন এই প্রাসাদটায় মানুষজন বসবাস করত, কী পরিমাণ উঁচু ছিল প্রাসাদটা। এখনই তো প্রায় মোটামুটি বলা যায় যে 2 তলার মতন। আর আপনার রাস্তা থেকে আমি যে প্রাসাদের উপরে দাঁড়িয়ে আছি প্রায় 2 তলার মতন উঁচা। দেখেন, এ হচ্ছে রাস্তা, আর এ হচ্ছে প্রাসাদের এটাই হচ্ছে মেন প্রাসাদ। এখানে রাজা হরিশ্চন্দ্র তার ফ্যামিলি নিয়ে থাকতেন, এবং তার যেহেতু সে পাল বংশের ছিলেন, তো তার বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন। তো এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিলেন তারা এখানে বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্ম নিয়ে স্টাডি করতেন, বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্মের যে বিষয়গুলো সেগুলো তারা পড়াশোনা করতেন। তো এই প্রাসাদটা কী পরিমাণ উঁচু ছিল, আমার যতদূর সম্ভব ধারণা মিনিমাম এটা প্রায় 8-9 তলার মতন, বর্তমান সময়ে বলতেছি আর কি, 8-9 কিংবা 10 তলার মতন হবে, উঁচু ছিল। কালের বিবর্তনে এটা এখন ঢেবে গিয়েছে, অর্থাৎ মাটির নিচের দিকে আস্তে আস্তে গেঁথে গিয়েছে, কিংবা নিচের দিকে চলে গিয়েছে মাটির মধ্যে। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাজা হরিশ্চন্দ্রের বাড়ি, এবং এই বাড়িটার কিছুটা ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে এইটুকুন ভিডিওতে এত বড় ইতিহাস ঐতিহ্য জানানো কখনোই সম্ভব না। তো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম। আশা করি আপনারা এই ভিডিওটা আপনাদের খুব উপকার আসবেন। এখন আসেন, এখানে আসবেন কিভাবে। এটা হচ্ছে বর্তমান সময়ে সাভার মজিদপুরে অবস্থিত। আপনারা যে কোনো গাড়ি দিয়ে সাভার এসে নামবেন। যদি আপনার ঢাকার দিক থেকে আসেন তাহলে ওভারব্রিজটা পার হবেন, আপনাদের একদম ওভারব্রিজের গোড়ায় নামিয়ে দেবে। ওভারব্রিজটা পার হয়ে আপনারা সাভারের যেই মেন বাস স্ট্যান্ড, ওখানে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে রাজার বাড়ি যাব কিংবা রাজার ভিটায় যাব। এটা এই মানে স্থানীয়ভাবে এই নামটাই পরিচিত, রাজার ভিটা কিংবা রাজার বাড়ি বললেই আপনাদেরকে এখানে একদম যেই সরকারিভাবে এটা মানে দিয়ে দেওয়া হয়েছে, বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, সীমানা দিয়ে দেওয়া হয়েছে। তো এটারও বেশ কিছু কারণ আছে, সেটা আমি আর কোনো গেলাম না। তো আপনারা আসলে পরে একদম পুরো গেটেই আপনাদেরকে নামাই দেবেন। আর যদি অন্য দিক থেকে আসেন তাহলে আপনাদের আর ওভারব্রিজ পার হইতে হবে না। ঢাকার দিক থেকে আসলে আপনাদেরকে ওভারব্রিজটা পার হইতে হবে। আর যদি মানে অন্য সাইড থেকে আসেন, অর্থাৎ ঢাকা না অন্য জায়গা থেকে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডে নামবেন। সাভার স্ট্যান্ডে নামার পরেই, বাস স্ট্যান্ডে নামার পরে আপনার বললেই হবে যে আমি রাজার বাড়ি যাব কিংবা রাজার ভিটায় যাব, আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো ওই সাভার বাস স্ট্যান্ড থেকে আপনার রাজার ভিটা অর্থাৎ রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে আসতে 10 টাকা ভাড়া নেবে অটোতে। চাইলে আপনারা হেঁটেও আসতে পারেন। হেঁটে আসলে পরে একটু দূর হবে আর কি, তবে যদি হাঁটতে মনে না চায় তাহলে সেক্ষেত্রে আপনারা রিক্সায় আসতে পারেন কিংবা অটোতে আসতে পারেন। যে কাউকে বললে হবে যে রাজার ভিটায় যাব কিংবা রাজার বাড়ি যাবো, এইভাবেই আপনারা আসতে পারেন। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে আজকে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ সম্বন্ধে একটা ধারণা দেওয়ার, এবং এখানকার যেই মানে সৃষ্টি শৈল্পিকতা কিছুই নেই, যতটুকু আছে ততটুকুই মানে বলা যায় যে অনেক কিছু। তো এই জিনিসগুলো সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমি যে আপনাদেরকে বলছি যে আমি রাজার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আছি, এই তার কিছু প্রমাণ। এখানে বেশ কিছু ইট দেখা যাচ্ছে, যেমন আমি আপনাদেরকে ভিডিওর আগেই দেখিয়েছি যে কিভাবে ঢালাই দেওয়া হয়েছিল। এটা তো আসলে মানে প্রায় 1000 বছর হয়ে গেছে, কী কারণে হয়ে গেছে। তো এটা আমি কিন্তু এখনও রাজার প্রাসাদের ছাদেই দাঁড়িয়ে আছি। তো দেখানোর চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আপনার পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো এরকম একটা জায়গা খুঁজতেছে বেড়ানোর জন্য কিংবা ঘুরতে আসার জন্য, কিংবা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানার জন্য, তাকে জানিয়ে দিতে পারেন। সে আসতে পারে, হয়তো কিছুটা উপকৃত হবে। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।